given by God, যার কাজ হচ্ছে প্রতি মুহূর্তে আপনার আমার দেহকে সব ধরনের রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করা। কি থেকে রক্ষা করা? আমি কিন্তু রোগ থেকে বলি না, কি বলছি? জীবাণু থেকে রক্ষা করা। তাহলে এটা কেন? সৃষ্টিকর্তার রহস্য জানতেন, তাই তিনি প্রত্যেক মানুষের দেহে এই ইমিউনিটি সিস্টেমটা দিয়ে রেখেছেন। ইমিউনিটির ব্যাখ্যা হচ্ছে রোগ জীবাণু এবং আমার দেহ পাশাপাশি থাকবে। আপনি হয়তো জানেন যে আমরা আমাদের প্রতি বর্গ সেন্টিমিটার স্কিনে 10,000 ব্যাকটেরিয়া বসবাস করে। আপনার স্টোমাকে 100 ট্রিলিয়ন ব্যাকটেরিয়া বসবাস করে, 280 ট্রিলিয়ন ভাইরাস রয়েছে, প্রোটোজোয়া, মেটাজোয়া, ফাঙ্গাস। আমাকে আপনাকে যদি অনুবীক্ষণ যন্ত্র নিচে রাখা হয়, জীবাণু ছাড়া কিছু দেখা যাবে না। চারিপাশে বিলিয়ন বিলিয়ন জীবাণু ঘুরে বেড়াচ্ছে। আমরা কি অসুস্থ? কথা বলেন, আমরা অসুস্থ? কারণটা কি? কারণ সৃষ্টিকর্তার রহস্য জানতেন। তিনি জানতেন যে মানুষ জীবাণুর মহাসমুদ্রে বসবাস করবে, তাই তিনি প্রত্যেক মানুষের দেহে একটা সিস্টেম দিয়ে রেখেছেন। দিস সিস্টেম ইজ কল্ড ইমিউনিটি। ইমিউনিটির ব্যাখ্যা হচ্ছে রোগ জীবাণু এবং আপনার দেহ পাশাপাশি থাকবে, কেউ কাউকে অ্যাটাক করতে মানে রোগ জীবাণু আপনাকে অ্যাটাক করতে পারবে না যদি আপনার ইমিউনিটি শক্তিশালী থাকে। জোরে একটা হাত তালি যে ইমিউনিটি, অর্থাৎ রোগ জীবাণু আপনাকে ভিতরে আছে, আপনাকে অ্যাটাক করতে পারবে না। কে শক্তিশালী থাকে? ইমিউনিটি। পৃথিবীর সব ডাক্তাররা এটি জানেন, খেয়াল রাখতে হবে যে ইমিউনিটি ঠিক রাখলে সকল প্রবলেম, তাহলে সকল রোগের পেছনের কারণ হচ্ছে দুর্বল ইমিউনিটি। মেসেজ ক্লিয়ার? সকল রোগের পেছনের কারণ কি? আপনি ক্যান্সার বলেন, আপনি ওই রোগ বলেন, সে রোগ বলেন, আপনি গবেষণা করে বের করছেন, পেছনে দেখে হয় একটা ফাঙ্গাস, নয় একটা ব্যাকটেরিয়া, নয় কোনো ভাইরাস, নয় কোনো প্রোটোজোয়া, যে কোনো একটা জীবাণুর আক্রমণে কিন্তু ঘটনাটা ঘটেছে। সৃষ্টিকর্তার রহস্য জানতেন, তাই তিনি একটা সেন্ট্রাল সিস্টেম দিয়ে রেখেছেন, কি? ইমিউনিটি। মজার তথ্য হচ্ছে ইমিউনিটি দেখভালের দায়িত্ব কোনো ডাক্তারের হাতে রাখা হবে। ইমিউনিটি দেখভালের দায়িত্ব প্রকৃতির হাতে। জোরে একটা হাত তালিতে। মেসেজ ক্লিয়ার? মেসেজ ক্লিয়ার? ইমিউনিটি ঠিক রাখার দায়িত্ব কার হাতে? ইমিউনিটি ঠিক রাখার দায়িত্ব কিন্তু ডাক্তারের হাতে নয়। পৃথিবীর সব ডাক্তাররা এটি জানেন কিন্তু আমি যে কথাটা বলেছি তারা কিন্তু এটা জানেন যে ইমিউনিটি ঠিক রাখার দায়িত্ব তার হাতে নয়। আর শুধু ইমিউনিটি যদি আমরা ঠিক রাখি তাহলে তো কোনো রোগ শোকে হবে না। এই মেসেজটাই ক্লিয়ার? তাহলে বুঝতে তো পারছেন আমাদের রোগ শোকের কারণটা কি? অর্থাৎ আমাদের দেহের সাথে আমাদের প্রকৃতির অনেক দূরত্ব তৈরি হয়ে গেছে। তোরা একটা হাত তালিতে অনেক দূরত্ব। আর এই দূরত্বের কারণে সায়েন্স কি বলে জানেন? বিজ্ঞান বলে আপনি যে বেঁচে আছেন এটি তো অনেক বেশি। আবার আপনি বলেন আপনার কি ডায়াবেটিস হয়েছে, আপনার কি কিডনি ড্যামেজ হয়েছে, আপনার কি হার্টের সমস্যা হয়েছে, আর বিজ্ঞান উল্টো বলে বলতে আপনি বেঁচে আছেন এটি তো কোনো আছে। কেননা আপনার দেহের সাথে আপনার প্রকৃতির এত দূরত্ব তৈরি হয়েছে যে আপনার বেঁচে থাকার কথা না। আমরা একটু পরে সেটা আলোচনা। তাহলে মেসেজটা ক্লিয়ার? ইমিউনিটি কি? মেসেজ ক্লিয়ার? ইমিউনিটি ঠিক রাখার দায়িত্ব কার? নেচার নাকি ডাক্তার? তাহলে কি সাবজেক্টের সাথে মিলে গেল নাকি? ইমিউনিটি ঠিক রাখার দায়িত্ব সৃষ্টিকর্তা এবং চিকিৎসা বিজ্ঞান কেউই ডাক্তারদের হাতে দেয়নি। জোরে একটা হাত তালি দেয়। চিকিৎসা বিজ্ঞানও দেয়নি এবং কে দেয়নি? সৃষ্টিকর্তা দেয়নি। তাহলে আসুন কার ইমিউনিটি ঠিক রাখতে হবে? সেল। আর সেল। আমাদের বডিটা সেল দিয়ে তৈরি। Cell is tiny life. Our body comprises of 100 trillion of cells. As light as bricks, একটা বিশাল বিল্ডিং যেভাবে ইটের পর ইটের গাঁথনি দিয়ে তৈরি, ঠিক আপনার আমার দেহটি ক্ষুদ্র ক্ষুদ্র কি দিয়ে তৈরি? সেল দিয়ে। আর প্রতিটি সেল কি টাইনি? প্রতিটি সেল কি টাইনি লাইফ, ক্ষুদ্র জীবন। তাহলে আমরা বলতে পারি আমাদের দেহটি 100 ট্রিলিয়ন জীবনের একটা ইউনিট। বললে কি ভুল হবে? না। তাহলে আসেন আমার হার্ট কি দিয়ে তৈরি? কিডনি কি দিয়ে তৈরি? লিভার কি দিয়ে তৈরি? চোখ কি দিয়ে তৈরি? এভরিথিং কম্প্রাইজেস অফ সেল। মেসেজ ক্লিয়ার? তাহলে আমার বডিতে যদি কোনো ঝামেলা হয়, ঝামেলাটা কোথায় হয়েছে? ঝামেলাটা সেলে হয়েছে। প্রত্যেক ডাক্তার মানে যারা এমবিবিএস যখন পড়তে যায়, সারা বিশ্বের কথা বলছি, তাদেরকে প্রথম যে শব্দটির সাথে পরিচিত হতে হয় সেল। একটা শিশু যেভাবে সরাসরি এক অক্ষর দিয়ে পড়ালেখা শুরু করে, তিনি কি দিয়ে শুরু করেন? তিনি সেল দিয়ে পড়তে গিয়ে যে শব্দটি জেনে গেছেন
কোষের চিকিৎসার দায়িত্ব কোনো ডাক্তার হাতে রাখা হয়নি। জোরে একটা হাত তালি দেন। কোষের চিকিৎসা কার হাতে রাখা হয়নি? কোষের চিকিৎসা শুধুমাত্র কে করবে? জোরে একটা হাত তালি দেন। পৃথিবীর সব ডাক্তার এগুলো জানেন, কিন্তু আমি আমার দায়িত্ব নিয়ে বলছি। আমি 8টা ডক্টরেট করেছি, আমি যা বলি দায়িত্ব নিয়ে বলি, আমার কথা কোথাও ভুল মেসেজ ক্লিয়ার? তাহলে আমার হার্টের সমস্যা, কিডনির সমস্যা, লিভারের সমস্যা, চোখের সমস্যা, সমস্যাটা কার? হার্টের না হার্টের কোষে? সমস্যাটা কিডনি না কিডনি কোষে? সমস্যাটা লিভারে না লিভারের কোষে? সমস্যাটা চোখে না চোখের কোষে? তাহলে ট্রিটমেন্টটা কোথায় হবে? কিন্তু আমরা এখন ট্রিটমেন্ট কোথায় পাচ্ছি? কোথায় পাচ্ছি? চোখে, কিডনিতে, লিভারে, হার্টে। কি কথা লিখেছি কিনা? আমার সমস্যাটা কি হার্টে? আমার সমস্যা কিডনিতে? আমার সমস্যা কোষে। আর ট্রিটমেন্ট আছে কোথায়? অর্গানে। এটি হচ্ছে আমাদের আজকের অসুস্থতার প্রধান কারণ। আমার কথা কি বুঝতে পেরেছেন? এতে এত আধুনিক ডাক্তার, এত আধুনিক হাসপাতাল, এত আধুনিক প্রযুক্তি, রোগ শোক বাড়ছে না কমছে? উত্তরটা কি পেয়েছেন? আমার মনে হয় আপনাদেরকে বেশি অ্যানালাইসিস করার প্রয়োজন, কারণ মূল জায়গা যে ট্রিটমেন্ট যেখানে হবে, ট্রিটমেন্ট দেওয়ার ক্ষমতা শুধু কার হাতে? এটা তো ডাক্তারদের হাতে নেই। তাহলে আপনি যত বড় হাসপাতালে যান আর যত বড় ডাক্তারের কাছে যান, মূল ট্রিটমেন্টটা কিন্তু হচ্ছে না। এবং হচ্ছে না সেটা আমরা চোখের সামনে দেখছি। মানুষ কিন্তু দেখাচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছে, অথচ আমার হাসপাতাল, ডাক্তার, আমার ড্রাগেরও কোনো অভাব। উত্তরটা কি? মেসেজটা ক্লিয়ার? ট্রিটমেন্টটা কোথায় নিতে হবে? সেলে। তাহলে আসুন আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই, যেটা আসলে অনেক আলোচনা। বডিতে যে সেল দিয়ে তৈরি, আমরা একটু এটা দেখব। সেল ছাড়া কিছু নেই বডিতে, সেল ছাড়া কিছু না। খালি চোখে দেখা যায় না, কিন্তু এটা আমরা দেখি আমাদের জন্মটা কিভাবে হলো। বাবার একটা স্পর্ম, মায়ের একটি মিলনের ফলে মাতৃজননীতে প্রথম যে কোষটি সৃষ্টি হয়েছে, ইট ওয়াজ আওয়ার পার্সন, রাইট? বিজ্ঞানীরা সে আদি কোষটি কি নাম রেখেছে? জাইগোট। তাহলে আমাদের সকলের আদি নাম কি? জাইগোট। ওই ব্রাইডেন বলেন আর পুতিন বলেন, একই নিয়মে জন্মগ্রহণ ছিল নাকি ভিন্ন নিয়ম ছিল? পৃথিবীর সব মানুষ। তাহলে প্রথম কোষটির নাম কি? জাইগোট। আসলে জাইগোট সৃষ্টির জন্য কি রহস্য কাজ করেছিল? এটা হচ্ছে ডিম্বাণু, আর এটি হচ্ছে স্পার্ম। বলছে মায়ের একটি ডিম্বাণুর সাথে বাবা 100 কোটি স্পার্ম ফাইট করেছে আপনার আমার জন্মের জন্য। মায়ের একটা ডিম্বাণুর সাথে বাবা 100 কোটি স্পার্ম ফাইট করেছে, এবং সেখানে একটি ডিম্বাণুর সাথে একটি স্পার্ম কন্টাক্ট করতে সক্ষম হয় আউট অফ 100 কোটি স্পার্ম। এবং নতুন যে প্রাণের সঞ্চার হয়, ইট ওয়াজ আওয়ার ফার্স্ট লাইফ। এটা আমি একটু আগে যে জাইগোটের কথা বলেছি না, এটি জাইগোটের একটা অরিজিনাল ছবি। ইলেকট্রনিক মাইক্রোস্কোপ দিয়ে 6 দিন বয়সের ছবি তুলেছেন মাতৃজরায়ু থেকে বিজ্ঞানীরা। এটি আমার কতদিন বয়সের ছবি? 6 দিন বয়সের ছবি। এই ছবিটি অরিজিনাল কিন্তু নট অ্যানিমেটেড। এটি 10 লক্ষ গুণ বড় করে দেখানো হয়েছে। তাহলে আমার 6 দিন বয়সের ছবি কত বড় করে দেখানো হয়েছে? এখন আপনার উচ্চতা কত? 5 ইঞ্চি 6 ইঞ্চি। তখন ওনার উচ্চতা কত ছিল? ওনার তো একটা কিছু ছিল। বিজ্ঞানীরা তারও আয়তন ভেবে বলছে এর আয়তন ছিল 0.6 মাইক্রন। হোয়াট ইজ মাইক্রন? 1 মিটারের 10 লক্ষ ভাগের 1 ভাগকে বলে 1 মাইক্রন। মানে 1 মিটার মানে 39 ইঞ্চি। এটাকে 10 লক্ষ ভাগ করলে যে পাওয়া যায় সেটা হলো আমার আয়তন ছিল তার চেয়ে ছোট। এখন আপনার ওজন কত? 60 কেজি 70 কেজি। তখন ওনার ওজন কত ছিল? বিজ্ঞানীরা এই কোষ্ঠীর ওজন মেপে বলেছে ওজন ছিল 1 ন্যানোগ্রাম। কত গ্রাম? 1 ন্যানোগ্রাম মানে 1 গ্রামের 100 কোটি ভাগের 1 ভাগ। 1 ন্যানোগ্রাম মানে কত? 1 গ্রামের 100 ভাগ। আর এখন আপনার ওজন কত? 60 কেজি। 1000 গ্রাম সমান 1 কেজি। 1000 গ্রাম সমান 1 কেজি। এভাবে 60 কেজি, এভাবে 70 কেজি। আর তখন কত ছিল? 1 গ্রামের 100 কোটি ভাগের 1 ভাগ। মেসেজটা কি ক্লিয়ার? তাহলে এই ক্ষুদ্র কোষটি যেটা খালি চোখে দেখা যায় না, এটি তো এখন আপনি নাকি না? ভুল আছে কেন? কোনো ভুল আছে? এটি আমি কেন রাখতে হবে? তাহলে আসুন আমরা দেখি পরবর্তী কি ঘটনা। আরো আধুনিক ছবি দেখে নেই, আরো আধুনিক ছবি। শিখতেছি আমরা কিভাবে মাতৃজরায়ুতে ছিলাম। পেছনেরটা হলো মাতৃজরায়ু। বিজ্ঞান করলো
আপনার সিগনেস এটি নড়ে চড়ে বসেছে এবং ডিভিশন হওয়া শুরু করলো নিয়ম মেনে 1 2 4 8 16 যতই ডিভিশন হওয়া শুরু করলো ততই ক্ষুদ্র গোষ্ঠী আকার আকৃতিতে পরিবর্তন হতে লাগলো 58 দিনের মাথায় 5 মিলিমিটার একটি পূর্ণাঙ্গ মানব ভ্রূণে পরিণত হয়েছে। জোরে একটা হাত তালি দিন। কয় মিলিমিটার? 5 মিলিমিটার একটি মানব ভ্রূণে পরিণত হয়ে গেল। তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলিয়ে গেল। কোত্থেকে তৈরি হলো? বিজ্ঞান বলছে ক্ষুদ্র জায়গোষ্ঠীর ভিতরে আপনার আমার দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গোপন কোড লুকায়িত ছিল। আমার কিডনি, আমার লিভার, আমার ব্রেন, এভরিথিং ওই কোষ্ঠীর ভিতরে লুকায়িত ছিল। শুধু এখানে শেষ নয়, বিজ্ঞান এটা জেনেটিক্যাল ম্যাপ পর্যন্ত আবিষ্কার হয়ে গেছে। কোথায় আপনার চোখটা লুকায়িত ছিল, কোথায় আপনার হাড়টা লুকায়িত ছিল, কোথায় আপনার কিডনিটা লুকায়িত ছিল। মেসেজটা কি ক্লিয়ার? আমার কথা কি বোঝা যাচ্ছে তো? যেহেতু একটু সময় কম, আমি একটু কম কথায় অনেক বড় আলোচনাটা করার চেষ্টা করছি। আমার মনে হয় আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন নাকি? তাহলে পেয়ে গেছি এই যে একটা ভ্রূণ তৈরি হলো, কোত্থেকে তৈরি হলো? জাইগোট থেকে, রাইট? এটি তো 9 মাস পর জন্ম নেবে নাকি? কথা বলেন, 9 মাস পর জন্ম নেবে না? আচ্ছা, 9 মাস পর জন্মের পর ধীরে ধীরে সে গ্রোন আপ হবে, তরুণে পরিণত হবে, যুবকে পরিণত হবে, প্রৌঢ়ে পরিণত হবে, বার্ধক্যে পরিণত হবে। এই কোষ্ঠীর মৃত্যু ঘটবে। তাহলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার বডিতে যদি কোনো ঝামেলা হয়, ঝামেলাটা কোথায় বেশি? কথাটা কি ক্লিয়ার হচ্ছে তো নাকি? যেখানে যে বয়সী হোক আপনি রোগাক্রান্ত হন, সমস্যাটা কোথায় হয়েছে? তাহলে ট্রিটমেন্টটা কোথায় দিতে হবে? তাহলে আপনারা তো ট্রিটমেন্ট পাচ্ছি কোথায়? এই সমস্যাটা কিন্তু এখানে। দেখবেন মানুষ কিন্তু ট্রিটমেন্ট নিতে গিয়ে মারাত্মকভাবে জটিল আকার ধারণ করে ফেলতেছে। কারণ কোষের চিকিৎসার দায়িত্ব সৃষ্টিকর্তা এবং চিকিৎসা বিজ্ঞান কেউই ডাক্তার হাতে রাখেন। জোরে একটা হাত তালি দেন। এটি কি করবে? এটি প্রকৃতি করবে। মেসেজ ক্লিয়ার? আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলছি, এই সংক্রান্ত আর্টিকেলটি হার্ভার্ড ইউনিভার্সিটি পড়া আমার লেখা। একটা হাত তালি পেতে পারে ধরে খেয়াল রাখতে হবে। এমনি এই প্রেজেন্টেশনটা আমেরিকার ইয়াতে সেন্ট্রাল টেক্সাস কলেজে পড়া। এটা ইউএস আর্মি পরিচালিত একটা কলেজ। খেয়াল রাখতে হবে। শুধু আমি যা বলছি আমার কথায় কোথাও ভুল নেই, শুধু আপনি মনোযোগ কথা বলি শুনে। তাহলে আপনার পেয়ে গেছি ট্রিটমেন্টটা কোথায় নিতে হবে? কারো কোনো সন্দেহ আছে? আমরা যদি আজকে বক্তব্য বুঝতে পারি, আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম আপনি আজীবন রোগমুক্ত থাকতে পারবেন। তুমি একটা হাত দেন, আজীবন ট্রিটমেন্ট হবে অলওয়েজ সেফ। আর কোষের ট্রিটমেন্ট কে দেবে? ডাক্তার না নেচার? আলোচনা তো শেষ। কোষের ট্রিটমেন্টের দায়িত্ব ডাক্তার হাতে রাখা। কিন্তু আমরা যাচ্ছি কার কাছে? এই লাভ হবে না, কোনো লাভ হবে না। মেডিকেল সায়েন্স বলেছে যদি ইমার্জেন্সি আপনার কোনো ডাক্তারি ড্রাগের প্রয়োজন হয়, সেটা সর্বোচ্চ 15 দিন ব্যবহার করবেন। কতদিন? ইমার্জেন্সি দরকার হতে পারে নানা কারণে। কতদিন? কিন্তু আপনি যদি খুব লং টাইম, দিনের পর দিন, বছরের পর বছর ড্রাগ দিয়ে প্রবলেম সলভ করতে যান, আপনি জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা বিজ্ঞান 15 দিনের বেশি ড্রাগ ব্যবহারের কোনো পারমিশন দেয় না। আমার কথাই বুঝা গেছে কি বলছি? কিন্তু আমরা কিন্তু সেই নিয়ম মানি। আমরা কি করি? 10 বছর, 15 বছর, 20 বছর ড্রাগ খেয়ে যাচ্ছি। অথচ চিকিৎসা বিজ্ঞান কিন্তু অনুমোদন দেয় না। 15 দিনের বেশিটা খাওয়া। কারণ চিকিৎসা বিজ্ঞান তো জানে সমস্যাটা কোথায়। চিকিৎসা বিজ্ঞান তো জানে সমাধানটা কে দিবে। তাহলে বুঝতে তো পারছেন আমরা কিন্তু মারাত্মক বিপদের মধ্যে আছি। খেয়াল রাখতে হবে, ভয়ঙ্কর বিপদে আছি। তাহলে আসেন আমরা মোটামুটি আলোচনা তাহলে আসেন। তাহলে আমরা পেয়ে গেছি সেল, রাইট? সব পেয়ে গেলাম। তাহলে এই সেল বডিটা যে আমরা যারা এখন বেঁচে আছি, আমরা কি জীবিত না মৃত ভাই? কথা বলেন। কেমন বুঝবেন? সবচেয়ে বড় রেফারেন্স কি জানেন? একজন মৃত মানুষ। আমরা মৃত মানুষ দেখে শিখেছি আমি জীবিত নাকি? আমি মৃত মানুষ দেখে আমি শিখেছি কি আমি জীবিত। কিভাবে শিখেছি? দেখবেন মৃত মানুষ কিনে না, গ্রামের দেশে বুড়ো-বুড়িরা কি বলে? নাই গো নাই। তাই না? কি বলে? ও নাই গো নাই। এই লোকটাই যখন কোনো মফস্বলের হাসপাতালে থাকে তখন ডক্টর কি বলে? নাই। মানে কি নাই? কি নাই? অর্থাৎ এটা না থাকলে এটাও থাকবে না। যার টাকা পয়সা আছে তিনি কোথায় আছেন? আইসি। কোথায়? আইসি তার পাঁচ টিপা যায় না, মেশিন বলে নাকি? ডাক্তার সাহেব বলে যে নাই, মানে মেশিন কি হয়ে গেছে?
দাঁড়িয়ে গেছে, মানে কি নাই? অর্থাৎ বাতাসটা থেকে মেশিনও না, জোরে একটা হাত তালি যাবে। আমরা কি পেয়ে গেছি? বেঁচে থাকার সাথে শ্বাস গ্রহণের সম্পর্ক আছে। আমরা একটা সুস্থ মানুষ প্রতি মিনিটে 18 থেকে 20 বার শ্বাস গ্রহণের মাধ্যমে 11,000 লিটার বাতাস গ্রহণ করি। কত? এই হিসাব আমরা রাখি না, তেল বেশি মতো যেহেতু কিনতে হয় না। তেল বেশি মতো কিনতে হলে আমরা হিসাবটা রাখলাম, কিন্তু চিকিৎসা বিজ্ঞান কি বলছে? 11,000 লিটার টুকটুক করে বাতাস নিচ্ছে, সেখান থেকে 550 লিটার অক্সিজেন আমরা ধরে রাখছি। কত লিটার? বুঝতে পারছেন? আমার বডিতে 24 ঘন্টায় 550 লিটার অক্সিজেন দরকার হয়, যেটা 11,000 লিটার থেকে শ্বাস গ্রহণের মাধ্যমে বডিতে প্রবেশ করে। তাহলে আসেন, বডিটা কি দিয়ে তৈরি? সেল দিয়ে তৈরি। সব কাজ কার কাজ? বডি সব কাজ কার কাজ? সেলের কাজ, না অন্য কারো কাজ? তাহলে এই যে আমি যে শ্বাসটা নিলাম, এটা কোন সেলের কাজ? শ্বাসটা ধরে রাখলাম, কোন সেলের কাজ? লাং সেলের কাজ। কোন সেলের কাজ? লাং সেলকে বলা অ্যালভিওলি সেল। প্রত্যেকটা সেলের একটা নাম আছে। মেসেজটা ক্লিয়ার? তবে প্রত্যেকটা সেলের একটা আলাদা আলাদা কাজ আছে, খেয়াল রাখতে হবে। তাহলে অ্যালভিওলি সেল অক্সিজেনটা ধরে রাখলো, কে এর? অক্সিজেনটা কে ধরে রাখলো? তাহলে একজন মানুষের মৃত্যু কখন ঘটবে? অ্যালভিওলি সেল ওয়ার্ক না করলে। জোরে একটা হাত তালি। যার বেশি দূর যাওয়ার মানে বেশি দূরে যাওয়ার দরকার নেই, শুধু ওই সেলটা যদি ফেল করে সাথে সাথে আপনার মৃত্যু ঘটবে। তাহলে অ্যালভিওলি সেল অক্সিজেনটা ধরে কি করে? অক্সিজেনটা ধরে সে কি করলো? তার পরবর্তী কাজ কি? আমাদের সারা শরীরে রক্ত জালি লাইন আছে প্রায় 1.5 লক্ষ কিলোমিটার। কত কিলোমিটার? এতে হার্ট থেকে উঠে সারা শরীরে জালের মতো বিস্তৃত হয়ে আবার মাটি ফিরে এসেছে। এই পুরো নালীটা লম্বা করা কত কিলোমিটার? 1.5 লক্ষ কিলোমিটার। তাহলে সেই রক্ত নালী কি আমার লাংয়ের উপর দিয়ে গেছে না? গেছে। ব্রেনের উপর দিয়ে গেছে, কিডনির উপর দিয়ে গেছে, সব সেলকে টাচ করে গেছে। তাহলে লাং সেল কি করলো? ওই অক্সিজেনটা ধরে সাথে সাথে সে তার নিকটবর্তী রক্তনালীতে পাস করে দিয়েছে। এটা মুহূর্তে, তোকে 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ সময়ের মধ্যে ঘটনাটা ঘটেছে। অক্সিজেনটা কোথায় ঢুকে গেল? ব্লাডে। কোথায় ঢুকে গেল? আমার সাথে বলবেন, কোথায় ঢুকে গেল? এই যে। কেন, কিভাবে ঢুকলো? যে উপর থেকে তো রক্তনালী বেদ দিয়ে গেছে, এই যে সাথে সাথে অক্সিজেনটা ঢুকে গেল। টোটাল ব্লাড ভলিউম আছে আপনার বডিতে 5 থেকে 6 লিটার। কয় লিটার? 5 থেকে 6 লিটার। তার মধ্যে 55 ভাগ হচ্ছে পানি, আর 45 ভাগ হচ্ছে 3টা কোষ ভিতরে রয়েছে রক্তের ভিতরে। কি কি? হোয়াইট ব্লাড, রেড ব্লাড, প্লাটিলেট। প্রত্যেকের কাজ আলাদা আলাদা। এগুলো কিন্তু কোষ। এগুলো কি? কোষ। প্রত্যেকের কাজ আলাদা আলাদা। রেড ব্লাডের দায়িত্ব হোয়াইট ব্লাড পালন করতে পারে না, হোয়াইট ব্লাডের দায়িত্ব প্লাটিলেট যার যার দায়িত্ব তার পালন করতে হবে। রেড ব্লাডের দায়িত্ব কি? রেড ব্লাডের দায়িত্ব হচ্ছে ওই যে অ্যালভিওলি যে অক্সিজেনটা পাঠিয়ে দিল, সাথে সাথে সে অক্সিজেনটাকে ধরে ফেলে। এই তাহলে অক্সিজেনটা ধরলো কি? মনোযোগ দিয়ে শুনুন। অক্সিজেনটা ধরলো রেড ব্লাড। এই দেখ, সে কিন্তু ওখানে অপেক্ষা করছে শ্বাসের জন্য। লাঙে সে অপেক্ষা করছে। আমাদের বডিতে টোটাল রেড ব্লাডের সংখ্যা আছে 30 ট্রিলিয়ন। তার মধ্যে 5 ট্রিলিয়ন রেড ব্লাড, বিজ্ঞান বলছে 5 ট্রিলিয়ন রেড ব্লাড প্রতি শ্বাসের মুহূর্তে আপনার লাঙে এসে ওয়েট করে। 5 ট্রিলিয়ন রেড ব্লাড ওয়েট করে একটা কিসের জন্য? অক্সিজেনের জন্য। আমি অক্সিজেনটা নেব, সে অক্সিজেনটা ধরে হার্টে ফিরে আসবে। কোথায় ফিরে আসবে? আপনার হার্ট প্রতি মিনিটে 70 থেকে 72টা পাম্প করে। কয়টা? 70 থেকে 72টা বিট করে 1 মিনিট সময়ের মধ্যে 5 থেকে 6 লিটার রক্তকে 1.5 লক্ষ কিলোমিটার ঘুরে নিয়ে আসে। এটা হাততালি দিন আমরা। এটা কি ক্লিয়ার? আপনার হার্ট প্রতি মিনিটে কয়টা বিট করে? বিট করে 5 থেকে 6 লিটার রক্তকে 1 মিনিট সময়ের মধ্যে 1.5 লক্ষ কিলোমিটার ফুল বডি কি করে? ঘুরিয়ে নিয়ে আসে। কেন? কেন সেই কাজটি করে? কারণ চিকিৎসা বিজ্ঞান বলছে যে এই যে সে অক্সিজেনটা নিয়ে সারা শরীরে অক্সিজেনটা ছড়িয়ে দিল, কোষে কোষে অক্সিজেনটা পৌঁছে দিল, 1.5 মিনিট যদি আপনার কোষ অক্সিজেন না পায়, আপনার কোষের মৃত্যু ঘটবে। কয় মিনিট? এটি সৃষ্টিকর্তার রহস্য জানতেন, তাই তিনি ঘুমের মধ্যে আমাদেরকে শ্বাসের ব্যবস্থা রেখেছেন। জোরে একটা হাত তালি চাই। একটা মৃত মানুষ ওই কাজটি করতে পারে না। তাহলে কয় মিনিট? আপনি যদি 1.5 মিনিট যদি আপনার কোষ অক্সিজেন না পায়, আপনার কোষের সবচেয়ে বেশি অক্সিজেন দরকার হয় ব্রেন সেলের। কার? বলছে 4 মিনিট যদি আপনার ব্রেন সেল অক্সিজেন না পায়, আপনি স্ট্রোক করে যাবেন।
5 মিনিট যদি আপনার হার্ট অক্সিজেন না পায় আপনি হার্ট অ্যাটাক করে যাবেন। এই জন্য স্ট্রোক এবং হার্ট অ্যাটাকে রোগীদেরকে বাঁচাতে পারে না ডাক্তাররা, কারণ যখন অক্সিজেন লেভেল কমতে থাকে তখন সবচেয়ে বড় কে আঘাত পায়? ব্রেন সেল। কে আঘাত পায়? ব্রেন সেল। আমরা সেল নিয়ে কথা বলবো। ব্রেন সেল সবচেয়ে বেশি অক্সিজেন দরকার। আর ব্রেন সেলকে বলা হয় কন্ট্রোলার অফ দি বডি। ব্রেন সেলের ইশারা ছাড়া বডি পরিচালিত হয় না। ব্রেন সেলের ইশারা, চোখের মাথা নড়াতে পারবে না, হাতের আঙ্গুল নড়বে না, কিডনি কাজ করবে না, বডির কোনো অংশ কাজ করবে না। তাই ব্রেন সেল যখন ড্যামেজ হয় সাথে সাথে একজন মানুষের মৃত্যু ঘটে। মেসেজটা কি ক্লিয়ার? তাহলে ব্রেন সেল ড্যামেজ কেন হলো? ডাক্তারের অভাবে না অক্সিজেনের অভাবে? জোরে বলেন, কার অভাবে? আমরা কি বলি, সময় মতো যদি ডাক্তারের কাছে যেতে পারতাম। কথাগুলি রং কিনা বলেন? আজকে আমাদের আলোচনার সাথে এটা সম্পূর্ণ মিল। জোরে একটা হাত তালি, সম্পূর্ণ মিল আছে। প্রকৃতি না চাইলে আপনি 5 সেকেন্ডের বেশি বাঁচতে পারবেন। কয় সেকেন্ড? ডাক্তার তো কিন্তু যাওয়ার কোনো সুযোগ নাই। আবার ডাক্তারের কাছে পৌঁছার পরও যদি প্রকৃতি না চায় আপনি বাঁচতে, মেসেজ ক্লিয়ার? তাহলে একজন মানুষের মৃত্যু কিসের অভাবে ঘটেছে? ডাক্তার না অক্সিজেন? অক্সিজেন কে বানাইছে? ডাক্তার। নেচার। জোরে একটা হাত তালি দেন। নেচার। নেচারে কে অক্সিজেনটা বানিয়েছে? প্ল্যান্ট। আপনার সৃষ্টিকর্তা তো আছে, সৃষ্টিকর্তাকে দূরে রাখি। সবকিছুর উপরে সৃষ্টিকর্তা, কিন্তু কে বানিয়েছে? অর্থাৎ প্ল্যান্ট প্রতি মুহূর্তে অক্সিজেন তৈরি করে বাতাসে ছেড়ে দিচ্ছে, আর আমরা প্রতি মুহূর্তে সে অক্সিজেন নিয়ে প্রতিটা সেকেন্ড বেঁচে আছি। এই জন্য আমাদের প্রোগ্রামের শিরোনাম কি ছিল? নেচার ইজ লাইফ। মেসেজ ক্লিয়ার? মেসেজ ক্লিয়ার? এই জায়গাটাও ক্লিয়ার? এই জন্য প্রাণ ভরা শ্বাস নেবেন। আমি আবারও বলছি, এখানে আপনার ডাক্তার কিছু করতে পারবে না। প্রাণ ভরা শ্বাস নেবেন। আপনার এই শ্বাস বসে আছে অক্সিজেনের জন্য, খেয়াল রাখতে, অন্য কিছুর জন্য নয়। তো এগুলি করবেন, এগুলো হচ্ছে আজকে আমাদের মেইন। তাহলে এটা আমাদের ইমিউনিটির একটা অংশ। এই কোষের দরকার খাবার। কি দরকার? খাবার। কোষের খাবারকে বলা হয় নিউট্রিশন। মুখের খাবারকে বলা হয় ফুড। কোষের খাবার আর মুখের খাবার এক নয়। আমাদের রোগের কারণটা জেনে নেন আজকে। কোষের খাবার আর মুখের খাবার এক নয়। বিধাতা জানতেন যে আমরা খাবার খেয়ে বাঁচবো, তাই তিনি খাবারের ভিতরে কোষের জন্য পুষ্টি রেখে দিয়েছেন। এই জন্য আমরা খাবার খেয়ে বেঁচে যাই। তাহলে আমরা কি খাবার খেয়ে বেঁচি না ওষুধ খেয়ে বাঁচি? কিন্তু রোগীরা কি বলে? রোগীরা এটা বলে না, কত বড় ডাক্তার জানেন, সম্ভবত যদি আমি ওনার দেখা না পেতাম আমি কত আগে মারা যেতাম। কথাটা কি রাইট? কথাটা রং। কারণ সায়েন্স বলছে নো, আপনি বেঁচে আছেন প্রকৃতির খাবারে, কিন্তু প্রকৃতির খাবারগুলো আপনার বডিতে যথার্থভাবে আসতে পারছে না। কারণ মুখের খাবার আর কোষের খাবার এক নয়। উত্তরটা পেয়ে যাবেন। কোষের খাবার তৈরি হয় প্রকৃতির ঘরে, মুখের খাবার তৈরি হয় রান্নাঘরে। আমার মনে হয় এই কথাগুলি বিশ্লেষণ করে উত্তরটা পেয়ে যাবেন। কোষের খাবার কোথায় তৈরি হয়? মুখের খাবার। তাহলে বুঝতে পারছেন আমরা কার খাবার খাই? কার খাবার খাই? রান্নাঘরের খাবার খাই। কার খাবার খাই? কিন্তু কোষের খাবার কোথেকে আসবে? আমেরিকাতে একটি গবেষণা হয়েছে, তারা দেখিয়েছে মাত্র 65 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যাবার পরে আমার প্রকৃতির খাবারগুলো নষ্ট হতে শুরু করে। কত? আমাদের খাবারগুলো রান্না হয় 200, 250, 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। অর্থাৎ আমরা যা খাচ্ছি এর ভিতরে কোষের কোনো খাবার নেই। তাহলে যে খাবারে কোষের খাবার নেই সেই খাবার হচ্ছে আপনার দেহের জন্য টক্সিন। এই খাবার কি? তাহলে আমি 40 বছর 45 বছর কি খাচ্ছি? এই টক্সিন জমে জমে আপনার কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে, আপনার লিভার ড্যামেজ হয়ে যাচ্ছে, আপনার হার্ট ড্যামেজ হয়ে যাচ্ছে, আপনার বডিটা ড্যামেজ হয়ে যাচ্ছে। কারণ আপনার কোষ তো টক্সিন খাবে না। কোষ কি খাবে? কোষ খাবে নিউট্রিশন। আর নিউট্রিশন আসবে কোথা থেকে? শুধুমাত্র প্রকৃতির খাবার থেকে। এটা অন্য কোনো অল্টারনেটিভ নেই। এটা কোন সায়েন্টিস্ট বানাতে পারবে না। এটা সবচেয়ে বড় উদাহরণ কি জানেন? বনের পশু পাখি আর মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা দুজনে জানোয়ার, আমরা আশ্রমপুর মাকড়সা শ্রেষ্ঠ জানোয়ার। আচ্ছা, তাদের কোন ডাক্তার আছে? কথা বলেন। তাদের কোন হাসপাতাল আছে? আমার জানোয়ারের কেন দরকার হয়? উত্তর একটাই, তাদের কোনো রান্নাঘর নেই।
কি নাই? যারা প্রকৃতির খাবারগুলো সরাসরি খেয়ে ফেলে, আর আমরা জানোয়াররা প্রকৃতির খাবারগুলোকে এত সুন্দর করে অল্টার করে ফেলে যে সব টক্সিক হয়ে যায়, আর টক্সিনের লাগাতে কোনগুলো কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। আপনার নানা রকম ভ্যারাইটিস রোগে আক্রান্ত হয়ে গেছে। মেসেজটা কি ক্লিয়ার? তাহলে এই কোষের ট্রিটমেন্ট ড্যামেজ হওয়ার পর কোষের ট্রিটমেন্ট কি ডাক্তার দিতে পারবে? কথা বলেন না। কোষ ড্যামেজ হওয়ার পর মানে আপনার হোয়াটএভার ইউর ডিজিজ, আজকে কি একটা সংজ্ঞা তো জেনে গেলেন। হোয়াটএভার ইউর ডিজিজ নিয়ে মাথা ঘামানোর দরকার। ডিজিজ মানে হচ্ছে প্রবলেম অফ সেল। তোরা একটা হাতারে যায় ডিজিজ নিয়ে মাথা ঘামানোর দরকার। আপনার ডিজিজের যে নামই হোক, কথা কি ক্লিয়ার? ডিজিজের যে নামই হোক, সমস্যাটা কোথায়? না, ভুল আছে কোথাও। ভুল আছে কি? তো ডিজিজ নিয়ে তো মাথা ঘামানোর দরকার নাই। ডিজিজ মানে হচ্ছে কোষের প্রবলেম। ধরো কোষ তো কোনো ডাক্তারের ট্রিটমেন্ট নেবে না, কার ট্রিটমেন্ট নেবে? ন্যাচারাল ট্রিটমেন্ট। আমরা যদি সরাসরি যে কোনো রোগের জন্য এই ন্যাচারাল ট্রিটমেন্টটা দিয়ে দিতে পারি, আর ন্যাচারাল ট্রিটমেন্ট মানে কোষ চায় অক্সিজেন এবং নিউট্রিশন, জোরে নাথিং এলস। কোষ কি চায়? অক্সিজেন এবং নিউট্রিশন। জোরে একটা হাত তালি যায়। কোষ কিন্তু কাউকে চেনে না। কথাগুলি কি খুব অবাক লাগছে নাকি? এটাই সত্য। কোষ কিন্তু কাউকে চেনে, সে কোনো ডাক্তার চেনে না, সে কোনো হাসপাতাল চেনে না, সে কোনো ড্রাগ চেনে না। সে কাকে চেনে? অক্সিজেন এবং নিউট্রিশন। এই অক্সিজেন এবং নিউট্রিশন সে পাচ্ছে না বলেই সে নানা রকম ডিজিজে আক্রান্ত হয়ে যাচ্ছে। নট অনলি দ্যাট, আপনি যদি না খেতেন তাও এত সমস্যা ছিল না, কিন্তু আপনার ভুল খাবারের কারণে আপনার কোষগুলো আরো ড্যামেজ হয়ে যাচ্ছে। মেসেজ কি ক্লিয়ার? তাহলে আমরা পেয়ে গেছি কোষকে সুস্থ রাখতে হবে, রাইট? তাহলে কোষকে সুস্থ রাখার জন্য কি কি দরকার? অক্সিজেন এবং নিউট্রিশন। অক্সিজেন এবং নিউট্রিশন, এবং দুটোই কোথা থেকে পাওয়া যায়? তাহলে বুঝতে পারছেন আজকে থেকে প্রকৃতির সাথে নিবিড় সম্পর্ক বাড়িয়ে দিতে হবে। আপনার আমার সুস্থতার দায়িত্ব শুধুমাত্র প্রকৃতির হাতে। আপনি যতই ট্রাই করেন না কেন, আপনাকে কিন্তু ডাক্তার ডাক দিয়ে রোগ মুক্ত করা সম্ভব নয়। বিজ্ঞান কিন্তু এটা কোথাও সমর্থন করে না। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আজকে আমরা সেটা থেকে দূরে সরে গেছি, এবং নানা কারণে আমরা সেগুলো না জানার কারণে আমরা মারাত্মক রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে। আমরা প্রকৃতির খাবারগুলো সঠিকভাবে খেতে রাজি না, কিন্তু ডাক্তারের দেওয়া ড্রাগটা খুবই মনোযোগ দিয়ে আমরা খাই। কি কথা ঠিক আছে কিনা? কথা ঠিক আছে কিনা? মানে প্রকৃতির খাবারটা আমরা খাওয়ার সময় আলসেমি করি, অনেক রকম কথা বলি, কিন্তু ডাক্তারের দেওয়া ড্রাগটি খেতে কিন্তু আলসেমি অতটা উল্টা হওয়া উচিত। আমাকে প্রকৃতির খাবারটা খেতে হবে যথার্থভাবে, যথানিয়মে। ডাক্তারের ড্রাগ খেলে খেলাম, না খেলে না। জোরে একটা হাত তালি যায়, তাহলে প্রবলেম হবে। কিন্তু আপনি কি করছেন? উল্টোটা করছেন, যার কারণে সেল তো কন্টিনিউয়াস কমপ্লেইন করে যাচ্ছে, আর আপনাকে কঠিন থেকে কঠিন ডিজিজে কি করছে। আমেরিকার ক্যান্সার সোসাইটি তাদের গবেষণা প্রতিবেদনে বলেছে আমাদের দেহে 70% ক্যান্সারের জন্য দায়ী হচ্ছে ত্রুটিপূর্ণ খাবার। কত পার্সেন্ট? আপনি খাবার সংশোধন করবেন না, আপনার তো ক্যান্সার হবেই। সেমনটা তো 70% ক্যান্সার দেয়। কথা কি বুঝা গেছে কি বলছি? তো আপনি যতক্ষণ পর্যন্ত এই সংশোধনগুলো করবেন, এবং 30% দায়ী করেছে যারা স্মোক করে এবং যারা কোথায় কোথায় ড্রাগ খায়, মানে ডাক্তারি ওষুধ খায়। যেমন এখন দেখেন কেমন হচ্ছে, রিক্সাওয়ালা জানে গ্যাসের জন্য কি খেতে হয়, জানি কিনা বলেন? অর্থাৎ এমন ভাবে জায়গায় পৌঁছে গেছে, সেও দোকান থেকে দেখেন তো একটা সাইকেল খাই। আর আমেরিকান ক্যান্সার সেন্টার এটাকে দায়ী করেছে, 30% ক্যান্সারের জন্য দায়ী করেছে। এই যে আপনি কোথায় কোথায় ড্রাগ খাচ্ছেন, এই ড্রাগের এফেক্টের কারণে আপনি ক্যান্সারে আক্রান্ত। কারণ আমার বডিতে তো ড্রাগের কোনো প্রয়োজন নেই, ইমার্জেন্সি সেটা হলো ভিন্ন আলোচনা, কিন্তু এটা রোগ নিরাময়ের জন্য ড্রাগের কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা পেয়ে গেছি আমাদের কোষের খাবার 6টি। আমরা জাস্ট একটু সামনের দিকে এগিয়ে যাই। একটা কোষ কিন্তু দেখতে এরকম, একটা কোষ দেখতে এরকম। সেটা আপনার আই সেল হোক, অংশটা মনোযোগ দেখবেন, আপনার হার্ট সেল হোক, কিডনি সেল হোক, লিভার সেল হোক, হোয়াটএভার ইউ সেল, সেলটাকে যদি অনুবীক্ষণ যন্ত্রের নিচে দেখা হয়, সেলটা দেখতে কেমন হবে? এই কথাটা ক্লিয়ার? অর্থাৎ সেলের ভিতরে অ্যানাটমি, ফিজিওলজি, সকল অর্গানের একই। জোরে একটা হাত তালি, একই। অর্থাৎ আপনার হার্টের সেল অক্সিজেন এবং নিউট্রিশন নেবে, কিডনি সেল অক্সিজেন এবং নিউট্রিশন নেবে, এর বাইরে সে কোনো কিছু গ্রহণ। চোখের সেল
অক্সিজেন এবং নিউট্রিশন। আমি কথাটা বুঝতে পারছি। তাহলে ভাই হার্টের আবার ডাক্তার হয় কিভাবে? কিডনির জন্য আলাদা ডাক্তার হয় কিভাবে? আমার কোর্স তো যে অর্গানের কোষক সে অক্সিজেন এবং নিউট্রিশন ছাড়া কাউকে গ্রহণ করে। এটি হচ্ছে নতুন সায়েন্স, স্টেম সেল নিউট্রিশন থেরাপি। চিকিৎসা বিজ্ঞানে নতুন জাগরণ তৈরি করছে। কিছু দরকার নেই। আপনি যদি আপনার কোষকে যদি সঠিকভাবে নিউট্রিশন সাপ্লাই দিতে পারেন, তাহলে অটোমেটিক্যালি আপনার কোষগুলো আবার কি হয়ে যাবে? সতেজ হয়ে যাবে। আমাদের কোষগুলো কন্টিনিউয়াসলি রিজেনারেট করে। আমি প্রথমে একটা কন্টিনিউয়াসলি কি করে কিভাবে রোগটি ভালো হবে জেনে নেন। কন্টিনিউয়াসলি রিজেনারেট করে, অর্থাৎ ওল্ড সেলগুলো বডি থেকে চলে যায় এবং সেখানে নিউ সেল কি হয়? তৈরি হয়ে যায়। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস কি টিল দি ডেথ, মৃত্যুর আগ পর্যন্ত এই প্রসেসটা চলবে। এভরিথিং এ টু জেড। আগে বলা হতো এখন সায়েন্স বলছে নো, আপনার হোল বডি রিজেনারেট করে। আগে ডাক্তাররা বলতো হার্ট করলো ওই করে, কিন্তু এখন সায়েন্স বলছে না, প্রত্যেকটা সেল রিজেনারেট করে। মেসেজটা ক্লিয়ার? জোরে একটা হাত তালি দাও। প্রত্যেকটা সেল রিজেনারেট করে। সুতরাং এটা অনেক বড় আলোচনা, শুধু এটুকু জানা রাখেন প্রত্যেকটা সেলের একটা রিজেনারেটিং পাওয়ার আছে, ঠিক আছে? তাহলে সেই রিজেনারেটিং পাওয়ারটা আমরা ব্যবহার করতে পারি যদি আমরা তাকে কি দিতে পারি? জোরে একটা হাতে কি দিতে পারি? সে যেমন আপনার স্কিন সেলগুলো যেটা দেখছেন, এটা 14 দিনের বেশি বাঁচবে না। কতদিন? আর আপনার বডি এখন যে সেলগুলো দেখছেন, ফাংশনাল সেলগুলো, এগুলোর একটা লাইফ টাইম আছে। যেমন পুরো লিভার চেঞ্জ হয়ে যায় মাত্র 42 দিনে। কত দিনে? টোটাল অ্যালিমেন্টারি চেক চেঞ্জ হয়ে যায় মাত্র 7 দিনে। সুতরাং আপনার এগুলির উপর তো আপনার নজর দেওয়া দরকার নেই। এগুলি সুস্থ থাকলেও থাকবে না, অসুস্থ থাকলেও থাকবে না। আপনার রেড ব্লাড কত দিনে চেঞ্জ হয়? 120 দিনে। টোটাল প্লাটিলেট চেঞ্জ হয়ে যায় 10 দিনে। তো আপনি সেগুলি তো থাকবে না, সুস্থ থাকলেও থাকবে না। তাহলে এখানে নিউ সেল কে প্রমোট করবে? নিউ সেল আপনার বডিতে প্রমোট করবে। বডি একটা সেল রয়েছে, যে সেলটার নাম হলো স্টেম সেল। স্টেম সেল মূলত সেখানে ওল্ড সেল চলে যাওয়ার সাথে সাথে সেখানে নিউ সেল প্রমোট করে দেবে। তাহলে আমরা সেই সেলগুলোকে যদি অ্যাক্টিভ রাখতে পারি, সেই সেল কি ডাক্তার দ্বারা অ্যাক্টিভ থাকবে না ন্যাচারাল অ্যাক্টিভ থাকবে? অর্থাৎ তাকে তার প্রয়োজনীয় খাবার, প্রয়োজনীয় নিউট্রিশন এগুলো দিতে হবে। দিলে সে অটোমেটিক্যালি তার এবং ওই কোষটি 1000 বছর পর্যন্ত দায়িত্ব পালন করতে পারে। কত বছর? অর্থাৎ বিজ্ঞান বলছে মানুষ 1000 বছর পর্যন্ত বাঁচতে পারে সুস্থ দেয়, যদি আপনি ওই সিস্টেমটাকে যদি আপনি আপডেট করে রাখেন। আপনি তো সেই সিস্টেমটাকে আপডেট করছেন না, বরং এটাকে ডে বাই ডে কি করে বলতেছেন? ড্যামেজ করতে বলছেন। 30-40 বছর পর যখন আপনার প্রবলেম হয়, তখন আপনি নিউট্রিশন খান না ড্রাগ খান? কি খান? নিউট্রিশন খান না ড্রাগ খান? তাহলে আপনার কিভাবে আপডেট হবে? এটা তো আরো ড্যামেজ হয়ে যায়। আমি বুঝতে পারছি বিষয়টা? তাহলে এই সিস্টেমটাকে যদি আমরা এভাবে আপডেট করি, তাহলে অটোমেটিক্যালি আপনার বডি রিপেয়ার, রিপ্লেস, রিজেনারেট করবে এবং কন্টিনিউয়াসলি বডিটা আপনার জন্য পারফরম্যান্স দিয়ে থাকবে। এই সিস্টেম কতদিন চলতে পারে? 1000 বছর। দরকার নেই 1000 বছর বাঁচার, আপনি 80-90 বছর সুস্থ হয়ে বাঁচেন না। আপনি এটাই দরকার নেই 1000 বছর বাঁচার দরকার না। আপনি যদি একটু কম্প্রোমাইজ করেন, একটু সচেতন হন, উইদাউট ড্রাগ, উইদাউট ডক্টর, আপনি 100 বছর বাঁচতে পারবেন। জোরে একটা হাতে 100 বছর শুধু এই মেথডটা যদি ফলো করেন। এখন যারা রোগ আক্রান্ত আছে তারাও কিন্তু এই মেথডটা ফলো করে রোগ থেকে বেরিয়ে আসতে পারবে। কিভাবে? ও নিউ সেল কি করবে? প্রমোট করবে। যখন নিউ সেল প্রমোট করবে, অটোমেটিক্যালি রোগ থেকে, রোগ যাই হোক, রোগ নিয়ে আমাদের মাথা ঘামানো দরকার নেই। তো ডাক্তার সাহেবরা ভয়ে এগুলি রোগীদেরকে বলে না একটাই কারণ, যদি বলে তাহলে তো তার কি হবে বুঝছেন তো, রোগী বিষয় ভাগবে, এই জন্য বলবে। কিন্তু বিজ্ঞান সত্য ঘটনা বলছে। জোরে একটা হাত দেয় বিজ্ঞান। তাহলে আসুন আমরা কোষের 6টি খাবার একটু দেখে নিই। কোষের একটু 6টি খাবার দেখে নিই। কোষের 6 নিউট্রিশন দেখেন। তো রোগ নিয়ে কি ভাবার কোনো দরকার আছে? দিস ইজ স্টেম সেল। আপনার যেখানে প্রবলেম হবে এরা কেউ বডিতে থাকবে না, রিবিল্ড হয়ে যাবে, নতুন ভাবে তৈরি হয়ে যাবে, ঠিক আছে? সুতরাং কোষ এই স্টেম সেলকে যদি আমরা অ্যাক্টিভ রাখি, সেই রিপেয়ার, রিপ্লেস, রিজেনারেট মেকানিজমটা সব সময় আপনার জন্য আপডেট থাকবে। আর সেই জন্য আপডেট থাকলে আপনার বডির কোথাও প্রবলেম হতে সে দিবে না। মেসেজটা ক্লিয়ার? তাহলে এই মেথডটা এখন চমৎকার একটি মেথড, খেয়াল রাখতে হবে। এই হলো 6 নিউট্রিশন আমরা যেটা বলছি। 6 নিউট্রিশন। কার নিউট্রিশন? কার? সেলের খাবার। সেলের খাবার 6টি। একটু জেনে না সেলের খাবার কয়টি? 6টি। সেলের খাবার কয়টি? 6টি। তাহলে বুঝতে পারছেন, আপনি খাইতেছেন হাজার হাজার খাবার, KFC, ফ্রাই, হ্যাঁ, রান্নার বইতে শত শত রান্না করে করে খাচ্ছেন। খেয়াল রাখতে হবে, আপনি যত মজা করেই খান না কেন,
যত ডিজাইন করে খান না কেন আপনার বডি কিন্তু এই 6টির বাইরে কোনো খাবার খাবে, তাহলে খাবারকে বেশি নিয়ে বাড়াবাড়ির দরকার নেই। আমরা তাই করছি, ওটা খেয়েছি, ওটা খেয়েছি, বডির কাছে কোনো প্রয়োজন নেই। আপনি যেভাবে খান না কেন সে কিন্তু দেখবে ওই খাবারে নিউট্রিশন গুলো আছে কিনা। এই নিউট্রিশন খাবার কখন থাকবে? রান্না হলে আর সেটা দূর একটা হাত থাকবে, রান্না করলে আর থাকে না। 65 এর পরে দেখুন ম্যাক্সিমাম ড্যামেজ হয়ে যাচ্ছে। তো আপনি কি খাচ্ছেন? এটা তো পশুর খাবার না। ফলে আস্তে 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 সেলগুলো ড্যামেজ হতে থাকে, মানুষ মারাত্মক রোগে আক্রান্ত হতে থাকে। তাহলে 6 নিউট্রিশন কোথায় পাওয়া যাবে? শুধুমাত্র প্রকৃতিতে পাওয়া যায়। তাহলে আপনার জন্য যেটা ফলো করবেন দেখে চমৎকার একটি বিষয়, যেটা ফলো করবেন সেটা হচ্ছে এই আমরা এটা ফলো করবেন যে আমরা যদি সুস্থ থাকতে চাই, সুস্থ থাকার অন্য কোনো বিকল্প আর কিছু আছে কি? আমার এই আলোচনা কি বুঝছেন? অন্য কোনো বিকল্প আছে কি? আছে কি? সুস্থ থাকার জন্য কি ডাক্তার কি আমাকে সুস্থ রাখতে পারবে? ডাক্তার আমাকে সুস্থ রাখতে পারবে না। আমাকে সুস্থ রাখতে পারবে কে? নেচার। যে নেচারে খাবারগুলো যদি আমরা এই পদ্ধতিতে বডিতে দিতে পারি, অটোমেটিক আপনার সেল কি করবে? রিজেনারেট করবে এবং আপনাকে আবার সুস্থতায় নিয়ে আসবে। লেটস কুকিং ফুড 20%, অর্থাৎ আপনি খাবারগুলোকে কোনোভাবে বেশি হিট দেওয়া, কি কথা বুঝা যাচ্ছে কি বলছি? অন্তত নিজের ঘরটাকে সুস্থ করে ফেলবেন আজকে থেকে। জোরে একটা হাত দাঁড়িয়ে সুস্থ করে ফেলবেন। আপনার ঘরে 3টা শত্রু আছে জানেন? একটা তেল, লবণ, চিনি। ভয়ঙ্কর এনিমি রয়েছে ঘরের ভিতরে। এগুলো কোষের শত্রু, খেয়াল রাখতে হবে। এগুলো পরিমাণের বেশি খাওয়া যাবে না। একটু খাবেন সেটা অন্য জিনিস, কিন্তু পরিমাণের বেশি খাওয়া যাবে না। তাহলে খেয়াল রাখতে হবে কুকিং, লেস কুকিং, অর্থাৎ খাবারকে বেশি কুক করা। কেন? উত্তরটা কি পেয়েছেন? বেশি কুক করতে গেলে সেখানে আপনি কোনো নিউট্রিশন পাবেন না। আর যেটা হয়ে যাবে কি টক্সিন, কি হয়ে যাবে? এই টক্সিন আপনার সেলকে কি করে ফেলবে এবং ক্যান্সারে পরিণত করে ফেলবে। সাবধান, ক্যান্সারে পরিণত। তারপরে কি? গ্রিন ফুড খাবেন। এই খাবারে প্রচুর পরিমাণ শাকসবজি, ফলমূল অ্যাড করতে হবে। কি করতে হবে? অর্থাৎ র খাবার পুরোটাই আপনার কোষীয় খাবার। ধরে একটা হাত দাঁড়িয়ে যা খাবেন, ওই যে শসাটা খাবেন, ওই যে পেয়ারাটা খাবেন, সবই কার খাবার? কোষের খাবার। সুতরাং র ফুড কত পার্সেন্ট খেতে হবে? 60% খেতে হবে র ফুড। আর হার্বাল ফুড, হার্বাল মেডিসিনাল ফুড, হার্বাল মেডিসিন হচ্ছে হার্বাল মানে প্ল্যান্ট, প্ল্যান্টের লেটিন শব্দ। প্ল্যান্টের লেটিন শব্দ কি? হার্বস। খেয়াল রাখবো, হার্বোলজিও বলে একটা সায়েন্স রয়েছে যেটি প্রায় 5000 ইয়ার্স ওল্ড, 5000 বছরের পুরাতন। বিজ্ঞানীরা প্রকৃতির গভীর সমুদ্রে, হাই মাউন্টেনে, ডিপ ফরেস্টে এমন কিছু প্ল্যান্টের সন্ধান পেয়েছে আগে রাজারা খেত। তারা দেখেছে সৃষ্টিকর্তা যেন নিজ হাতে এগুলি আপনার কোষের খাবার হিসেবে রোপণ করে দিয়েছে। এই জন্য আমরা যদি নির্বাচিত কিছু এরকম হার্বাল প্রোডাক্ট যেগুলো একেবারে নির্বাচিত আমরা খেতে পারি, এগুলি সরাসরি আপনার কোষকে কি করবে? বুস্ট করবে। যেটা একটা হাত দাঁড়িয়ে বুস্ট করবে।